আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে তাকদা হেরিটেজ বাংলো নাম্বার 10-এ। আপনারা যারা দার্জিলিংয়ের মূল এরিয়ার ভিড়ভাট্টা থেকে দূরে কোথাও এসে পরিবারের সঙ্গে একটা দিন কাটাতে চান, তাহলে এই পাইন ফরেস্টে ঘেরা তাকদা হেরিটেজ বাংলোগুলো কনসিডার করতে পারেন। আর জাস্ট ফার্স্ট ইমপ্রেশন হিসেবে কি কি দেখছি, কীরকম কি অ্যামিনিটিস, চলুন চট করে একবার দেখিয়ে আজকের এই ভিডিওটা শুরু করি। আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে এখানের কমন এরিয়াতে, নিচে হচ্ছে তাকদা রুরাল হসপিটাল এবং আশপাশে দেখুন গোটাটাই পাইন ফরেস্ট। আর এই কমন লবি বা লন এরিয়াটাকে ক্রস করে গেলেই হচ্ছে রুমগুলো, কটেজ টাইপের রুমস অনেকগুলোই আছে, সম্ভবত 6-7টা রুম আছে, পরে কনফার্ম করে বলবো। নিচে সম্ভবত খাবার জায়গা। আর এই সব মিলিয়ে কিন্তু একটা জমজমাট দিন আমরা আজকে কাটাতে চলেছি তাকদাতে। আজকের এই গোটা ভিডিওটা দেখে যদি কোনো নতুন তথ্য পান এবং উপকৃত হন, তাহলে অবশ্যই কিন্তু শেষ করে দেওয়ার আগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিতম আর আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার এই চ্যানেলের আরেকটা নতুন ব্লগ দেখবার জন্য। আমার অফবিট দার্জিলিং সিরিজের এর আগের দুটি পর্বে আমি আপনাদের ঘুরিয়ে দেখিয়েছি ছোটা মাংবা এবং সিটং। আপনারা যারা কোনো কারণে সেই পর্বগুলি দেখেননি, প্রত্যেকটি পর্বের লিঙ্ক পেয়ে যাবেন আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে, একবার দেখবার অনুরোধ রইল। আজকের এই নতুন পর্বে আমি আপনাদের নিয়ে চলে যাব তাকদায় অবস্থিত হেরিটেজ বাংলো নাম্বার 10-এ। সেখানে আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন ছিল তার সমস্তটা তুলে ধরবো আজকের ব্লগে। তাহলে চলুন আর দেরি না করে আজকের এই নতুন ব্লগটিকে এখানেই শুরু করা যাক। পালা হচ্ছে এই দার্জিলিং ব্লসমসকে বিদায় জানানোর। এখান থেকে আমরা যে তাকদা হেরিটেজ বাংলোয় গিয়ে থাকবো আজকে, আমাদের গাড়িতেই আধ ঘন্টা মতো নেবে। আর মেইন টাউন দার্জিলিং থেকে যারা আসবেন ভাবছেন বা সেরকম প্ল্যান করছেন, বলে রাখি তাকদা হেরিটেজ বাংলো মেইন টাউন ধরুন কেভেন্টার্স থেকে যদি একটা জাংশন ধরি, সেখান থেকে অ্যাপ্রক্সিমেটলি 26 কিলোমিটারের মতো ডিস্টেন্সে অবস্থিত। গাড়িতে সময় নিতে পারে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা ডিপেন্ডিং আপন ট্রাফিক। আপনার ঘুমের ওখান থেকে দার্জিলিং যেতে প্রচণ্ড টাইম নিচ্ছে, এত ট্যুরিস্ট ইনফ্লাক্স হয়েছে, ওখানটার ট্রাফিক খুব বেশি। আজকে আমাদেরই ইচ্ছে ছিল যে তাকদা হেরিটেজ বাংলোতে চেক ইন করে একবার যদি মেন টাউন দার্জিলিংয়ে যাওয়া যায়, তবে কতটা কি হবে জানি না, এত ট্রাফিক হলে যেতে আসতে প্রচুর সময় নিয়ে নেবে। নইলে 1 ঘন্টা ডিস্টেন্স তো কোনো ব্যাপার নয়, আপনারা সাইট সিইং করতে গেলে এর থেকে অনেক দূরে দূরে যেতে হয়। তো আপনারা যারা তাকদা হেরিটেজ বাংলোতে থাকছেন, তারা কিন্তু অনায়াসে সকালে গিয়ে সারাদিন ঘুরে দার্জিলিংয়ের সমস্ত জায়গার সাইট সিইং করেও আবার ফিরে আসতে পারেন। একটা জিনিস মাথায় রাখবেন, তাকদা হেরিটেজ বাংলোর আমরা যে বাংলোটায় উঠেছি সেটার বাংলো নাম্বার হচ্ছে 10। তাকদা হেরিটেজ বাংলো বললে কিন্তু অনেক অপশান আছে, তার মধ্যে সম্ভবত সব থেকে জনপ্রিয় সেটা হচ্ছে হেরিটেজ বাংলো 12, যেটা ফেসবুক বা ইউটিউবে সব থেকে ভাইরাল। তবে আমরা সেটার বুকিং পাইনি, সেটা এখন অনলাইনে সম্ভবত বুকিং হয়ও না। আমরা এই যে তাকদা হেরিটেজ বাংলো নাম্বার 10 বুক করেছি, এটা মেক মাই ট্রিপ থেকেই কিন্তু বুক করা যায়। আমরা আজকে যে রুম ট্যারিফটুকু দিয়েছি তাতে খাবার কিচ্ছু ইনক্লুডেড নেই, এমনকি ব্রেকফাস্টও ইনক্লুডেড নেই। খাবারটা আপনাদের সম্পূর্ণ নিজেদের ওপর, কি খাবেন না খাবেন। আর এই তাকদা হেরিটেজ বাংলো নাম্বার 10-এ চেক ইন টাইম হচ্ছে কিন্তু দুপুর 2টো নাগাদ। মাথায় রাখবেন, খুব আগে পৌঁছে গিয়েও কোনো লাভ নেই, আপনাদের কিন্তু রুম পাবেন না বা রুম রেডিও হবে না। আমাদেরও একটু আগে ফোন করে সেটা জানালো। তার চেয়ে বেটার হচ্ছে কিছু সাইট সিইং কমপ্লিট করে ওখানে পৌঁছুন। দার্জিলিং ব্লসমে সত্যিই অভিজ্ঞতা খুব ভালো হলো। ওই রাত্রির বেলা ল্যাক অফ সার্ভিসটার পার্টটাকে বাদ রাখলে আর সত্যি বিশেষ কমপ্লেন্টের কিছু নেই। এইরকম একটা কমপ্লিটলি রিমোট এবং অফবিট জায়গায় যে এত সুন্দরভাবে একটা ইকো ট্যুরিজম রিসোর্টকে মেনটেন করা যায়, সত্যিই সেটা শেখবার মতো। প্রত্যেকটি স্টাফের ব্যবহার খুব ভালো, আর মোস্টলি লেডি ওমেন স্টাফ দিয়ে কিন্তু ওনারা ইকো ট্যুরিজম রিসোর্টটাকে চালায় দেখছি। আমরা যেহেতু ছোটা মাংবা থেকে তাকদা যাচ্ছিলাম, তাই আমাদের সড়ক পথে তাকদা হেরিটেজ বাংলো পৌঁছতে মাত্র আধ ঘন্টা সময় নিয়েছেন। তবে যারা এনজেপি থেকে আসছেন তারা মোটামুটি 2.5 ঘন্টা ধরে চলুন। 60 কিলোমিটার মতো দূরত্ব সড়ক পথে, এবং শর্টেজ রুটটা কিন্তু সেবক হয়ে, সেবক থেকে তিস্তা ভ্যালি রোড হয়ে গেইল টি গার্ডেন রাংলিওট ক্রস করে আপনারা তাকদা পৌঁছতে পারেন। আরেকটা কথা বলে রাখি, আমাদের এই গোটা ট্যুরের গাড়ির দায়িত্ব, সাইট সিইংয়ের দায়িত্ব, এক জায়গা থেকে পিক আপ আর এক জায়গায় ড্রপ, বলতে পারেন একটা এনজেপি টু এনজেপি প্যাকেজ করে দিয়েছিল ট্যুর কিংডম। আপনারাও নিজেরা যারা সিকিম, উত্তরবঙ্গ, ভুটানের দিকে যাচ্ছেন, এরকম কাস্টমাইজ ট্যুর প্ল্যান লাগলে ট্যুর কিংডমের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন। নাম্বার দেয়া থাকলো স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে। আমরা একটা প্রায় 1-1.5 কিলোমিটারের অফ রোডিং করে মূল তাকদার মার্কেট থেকে নিচে নেমেছি। এখানে একটা ঝোড়া বয়ে যাচ্ছে, দেখুন নিচে, অদ্ভুত একটা জায়গা। গাড়িটা কিন্তু জাস্ট এই অবধি এলো, এরপর আর গাড়ি যাবে না।
এই সিঁড়ি দিয়ে দিয়ে ওপরে উঠতে হবে। তাকদা হেরিটেজ বাংলো নাম্বার 10-এর এই কিন্তু এন্ট্রি। রাস্তার অবস্থা ভয়ঙ্কর, মানে একদম খাড়াই নিচে নেমে এলো। আমরা তো কোনো অভিজ্ঞতা ছিল না, এইরকম একটা রাস্তা দিয়ে এলাম। এবার দেখা যাক এই ওপরেই সম্ভবত বাংলোটা। এরকম সিঁড়ি দেখুন, খাড়াই সিঁড়ি, বেশি নয়, এই 8-10টা সিঁড়ি পার করলেই কিন্তু ওপরে হেরিটেজ বাংলো। এই হচ্ছে মোটামুটি ফার্স্ট ইমপ্রেশন। দেখা যাক, অনেকটা জায়গা জুড়ে। এই বাংলোটা বুক করবার কারণই হচ্ছে এটা শুনেছি ভীষণ রকম ওয়েল মেনটেন্ড, এনাদের খাবার দাবার ভীষণ ভালো, সার্ভিসও ভালোই শুনেছি। এইরকম কিছুটা তাকদা হেরিটেজ বাংলোর বাইরের অংশটা দারুণ সুন্দর। এরকম কিছু কটেজ রুম মতো করা, বাইরে একটা বড় লন, আর এই দিক থেকে নিশ্চয়ই আকাশ পরিষ্কার থাকলে পাহাড়ের একটা ভিউ আছে, যেটা এখন আর দেখা যাচ্ছে না। এই যে এর নিচটাই কিন্তু হচ্ছে তাকদার রুরাল হসপিটাল। দেখুন, রাস্তা যে সেরকম একটা আছে তা নয়, পিছনটা পুরো পাইন বন যা এখন মেঘে ঢেকে গেছে। এই রকম অনেকটা জায়গা জুড়ে কিন্তু এটার কনস্ট্রাকশন হয়েছে। আর ভাবুন, এতটা অফবিট জায়গা হলেও আজকেও কিন্তু সমস্ত রুম সোল্ড আউট। এইটা হচ্ছে একটা কমন লবি এরিয়া মতো, যার ভিতরে প্রবেশ করে আমাদের থাকার ঘরটা। তৃষা যে দরজাটার সামনে দাঁড়িয়ে আছে সেটা আমাদের ঘর। চলুন একবার দেখি। এটা হচ্ছে আমাদের তাকদা হেরিটেজ বাংলো নাম্বার 10-এর রুম। এই রুমটা চলুন আগে একবার ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দিই, তারপর এটা বুকিংয়ে কত খরচ পড়েছে সেটাও শেয়ার করব। এইটা হচ্ছে মূল এন্ট্রেন্সের জায়গা। এন্ট্রেন্সের এই জায়গাটা থেকে ঢুকে ডান দিকে দুটো বসার জায়গা, এদিকে আর একটা চেয়ার, দুটো টেবিল, এদিকে একটা ফায়ার প্লেস পুরোনো দিনের, বড় একটা এলইডি টিভি, এদিকেও একটা জানলা আছে, এদিকেও একটা জানলা আছে যেখান থেকে পাহাড়ের ভিউটা দেখা যাচ্ছে। ঠিক আছে, এইখানে ছোটখাটো পেন্টিং দিয়ে ডেকোরেট করা। এই দেয়ালটা কিন্তু একটু ড্যাম্প ধরা, আর এখানে কিন্তু এখন কারেন্ট অফ। যেটুকু যা লাইট দেখতে পাচ্ছেন সেটা এই এনাদের পাওয়ার ব্যাকআপের জন্যই। এদিকটা হচ্ছে একটা ডাবল বেড, দুজন বড় মানুষ অনায়াসে শুতে পারবেন, দুদিকে দুটো সাইড টেবিল, পিছনটা ওয়ালপেপারের কাজ করা। আর ওপরের যে গোটা অংশটা, গোটাটাই কিন্তু কাঠের কাজ, মানে অ্যাটলিস্ট উডেন লুক অ্যান্ড ফিল আছে। এখানেই শেষ নয়, এরপরে আরেকটা অংশ। এইটা হচ্ছে একটা সাজবার জায়গা মতো বুঝতে পারছি। এখানে একটা আয়না, এখানে খালি একটা বাক্স, এদিকে একটা ওয়ার্ড্রব বিশাল সাইজের, যেখানে কি আছে দেখি। এখানে আছে হচ্ছে এক্সট্রা কিছু ব্ল্যাঙ্কেট, পরবার মতো চপ্পল, আর এখানে আছে হচ্ছে একটা এক্সট্রা টাওয়েল দেখছি। এই হচ্ছে এখানের ওয়ার্ড্রবের অংশটা। আর তৃতীয় একজন ব্যক্তি শোয়ার মতো কিন্তু এখানে একটা ঘর। এদিকে আবার দেখছি একটা ছোট ফায়ার প্লেস এবং একটা সিঙ্গেল বেড আর কি এখানে থাকবার জন্য। এরকম কিছুটা এখানের ব্যবস্থাপনা। পুরনো সেই একটা ব্রিটিশ আমলের লুক অ্যান্ড ফিল আছে কিন্তু এখানে। এটা ঠিক কি আমি জানি না। ও আচ্ছা, এদিক দিয়ে বাইরে বেরোনোর রাস্তা একটা, এইরকম কিছুটা, এটা ব্যাকইয়ার্ড মতো এই প্রপার্টিটার। এদিকটা আর কিছু নেই। আর চলুন ওয়াশরুমটা কিরকম সেটা একটু দেখিয়ে দিই। ওয়াশরুমটা বেশ পরিষ্কার, বড়সড়, গিজারের ব্যবস্থা আছে, ওয়াশ বেসিন তো আছেই, সব মিলিয়ে কিন্তু খুব ভালো। এদিকে দুটো ফ্রেশ টাওয়েল দিয়েছেন, এক্সস্ট ফ্যানের ব্যবস্থা, অনেকটা জায়গা জুড়ে বড়সড়। আর এই তো মোটামুটি ছিল আমাদের রুম। গোটা ইন্টেরিয়ার্স কিন্তু কিছুটা এরকমই তাকদা হেরিটেজ বাংলো নাম্বার 10-এর। হেরিটেজ বাংলো নাম্বার 10-এ আমাদের এই ঘরটা, তিনজনের থাকবার মতো ঘরটা পড়েছে 3850 টাকা। তবে এতে কোনো ব্রেকফাস্ট ধরা নেই, কোনো খাবার কিচ্ছু ধরা নেই। খাবারের ঠিক কি খরচ বা এখানে কোনো মিল প্ল্যানের সিস্টেম আছে কিনা সেটা আমাকে জেনে আপনাদের বলতে হবে। এখান থেকে তাকদা বাজারটা একদমই কাছে, মানে আমার মনে হয় এখানে কিছু শর্টকাটেরও আছে। গাড়ির রাস্তাটা একটু ঘুরপথ বা অফরোডিং হলেও নিশ্চয়ই পায়ে হেঁটে কোনো সিঁড়ি আছে যেখান থেকে খুব ইজিলি বাজারটাকে কিন্তু অ্যাপ্রোচ করা যায়। তবে এখানে যখন আসবেন খুব পাকাপোক্ত কোনো ড্রাইভারকে নিয়ে আসবেন, নইলে প্রথম কথা এখানে চেনাটা সম্ভব নয়। এনাদের ফোন করে নেবেন আসার 1-1.5 কিলোমিটার আগে থেকে, নইলে কিন্তু বোঝাটাই খুব মুশকিল যে কোন দিক দিয়ে ঢুকতে হবে বা বেরোতে হবে। আর চলুন একবার স্বর্ণদীপদের রুমটাও দেখে নিই। হ্যাঁ, এখানে
ওনারা দেখুন চা দিয়েছেন আমাদের, ব্ল্যাক টি, তার সঙ্গে ডার্ক ফ্যান্টাসির চকলেট, এই রকম কিছুটা। এই বাইরের বসার জায়গাটা খুব সুন্দর, রুমের থেকেও এই জায়গাটা বেশি সুন্দর। তৃষা, কেমন লাগছে? দারুণ লাগছে। এখানে এটার একটা, হ্যাঁ, এটা আমার স্পেশালি ইচ্ছে ছিল যে হেরিটেজ বাংলোয় থাকবো, বাট আমার স্পেশালি ইচ্ছে ছিল হেরিটেজ বাংলো নাম্বার 12, যেটাই এত মানে টিভিতে দেখি শুটিং হয়, বাট ঠিক আছে ওটা পাওয়া যায়নি, সোল্ড আউট হয়ে গেছিল। আফটার দ্যাট আমরা এটা বুক করি। এটাও খুব সুন্দর, মানে এত ভালো লাগছে, আর কুয়াশা ভরা আলাদাই একটা আমেজ, খুব ভালো লাগছে। এটা হচ্ছে স্বর্ণদ্বীপদের রুমটা, এটা কিন্তু আমার আরও বেটার লাগছে। এটা মনে হচ্ছে আরও পরিষ্কার, আরও সুন্দর। এখানের আসবাবপত্র বা দেয়াল টেয়াল কিন্তু একদম ঝকঝকে এবং ওয়েল মেনটেন্ড। এটার নাম্বারটা কত চেক করে বলতে হবে, তাহলে বুকিংয়ের সময় বলে দিতে পারবেন। এবং এখানে ঘরের ব্যাপারটা না একটু কম, একটা রুমেরই ভিতর দিকে আর একটা জাস্ট সিঙ্গেল বেড মতো আছে। আর এটা হচ্ছে এই রুমটার সঙ্গে লাগোয়া সাজবার জায়গা আর ওয়ার্ড্রোব এরিয়াটা। এই রুমটা না আরও বেশি কোজি। এটা হচ্ছে এই রুমের সঙ্গে লাগোয়া বাথরুমটাও কিন্তু বেশ বড়সড় পরিষ্কার। ওভারঅল এই রুমটাই খুব সুন্দর, মানে আমরা যে রুমটা স্টে করছি তার থেকেও কিন্তু স্বর্ণদ্বীপদের রুমটা অনেক বেটার লাগছে, সত্যি কথা। ওভার ফোন যদি বুক করেন, অপশান থাকে রুম নাম্বার বলার, তাহলে রুম নাম্বার 3টা বুক করবেন। আমরা এটা আছি রুম নাম্বার 4-এ। রুম নাম্বার 3 এর কিন্তু ওভারঅল অ্যাম্বিয়েন্স বা ডেকরটা আরও বেটার। এখানে টোটাল 6টা রুম আছে গেস্টদের জন্য। অ্যাট প্রেজেন্ট আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি জুন মাসে 2024 নাগাদ, তখন 4টে রুমকে ওনারা ব্যবহারযোগ্য মানে করেছেন এবং সেখানে গেস্টদের অ্যালাউ করছেন আর কি। এই যে তাগদা হেরিটেজ বাংলো যেখানে অবস্থিত, এখানের উচ্চতা হচ্ছে এই 1500 মিটার্স। আর এখানে টেম্পারেচারটা এখন জুন মাসে কীরকম হচ্ছে একটু বলি। আমরা এখন যখন এসছি সকালবেলায় 23-24 ডিগ্রি মতো, জ্যাকেটের কোনো প্রয়োজনীয়তা নেই, তবে রাত বাড়লে টেম্পারেচার ন্যাচারালি কমবে। আর দেখতেই পাচ্ছেন কিরকম ঘন পাইনের বন এখানে, তো রাত্রির দিকে বোধহয় টেম্পারেচারটা কমেই 17-18 মতো দাঁড়াবে। খুব বেশি ঠান্ডা একেবারেই নেই, একটা হালকা জ্যাকেট বা একটা খুব হালকা সোয়েট শার্ট পরলেই কিন্তু এখন যা পরিস্থিতি দেখছি দার্জিলিংয়ের আশপাশে, ইটস ম্যানেজেবল। একদমই মানে মোটা জ্যাকেট বা কিছুর প্রয়োজনীয়তা পড়ছে না এখন। এখানের ওনারের সঙ্গে কথা হচ্ছিল এখানের রেটগুলোর ব্যাপারে। আমি বুকিংয়ের যেটা নাম্বার সেটা দিয়ে রাখবো, সরাসরি কথা বলে বুক করলে খানিক ডিসকাউন্ট পেতে পারেন। যেরকম বললাম আমাদের এই ঘরগুলো পড়েছে 3850 টাকা করে। আই এক্সপেক্ট যদি সরাসরি কথা বলেন কিছু 200-100 টাকা হলেও কম হবে। এবার এখানে খাবার ব্যাপারটা বলে দিই। খাবারটা হচ্ছে এখানে 1000 রুপিস পার পারসন পার ডে, তাতে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, পরের দিনের ব্রেকফাস্টটা ধরা। এবার তার মধ্যে কিন্তু ওই হোমস্টের মতোই গতানুগতিক খাবার নয়, আপনি যেরকম বলবেন সেগুলো ওনারা করে দিতে পারে। যেরকম আমরা দুপুরে চিকেন বলেছি, রাত্রিরে আমাদের ইচ্ছে আছে চাইনিজ খাবার, যেরকম ধরুন ফ্রাইড রাইস হোক, চাউমিন হোক, চিলি চিকেন হোক, সেটা ওনারা করে দেবে। ব্রেকফাস্টে ব্রেড বাটার থাকে, পুরি সবজি থাকে, ফ্রুটস থাকে, এগুলো ওদের একটু আগে থেকে বলে দিলে ওনারা অ্যারেঞ্জ করে দিতে পারে। তবে আবার এটা ঠিক কথা যে এটা কাস্টমাইজেশনটা কী এক্সটেন্টে হয় সেটা আমি শিওর না। মানে এরকম ভাববেন না যে আপনি 1000 টাকা দিচ্ছেন বলে ওরা একদম সেই মাটন বিরিয়ানি এনে দেবে। রিজনেবল জাস্ট মানে কাস্টমাইজেশন হলে অবশ্যই ওনারা করবে, যেটা বুঝতে পারলাম। আর এই প্রপার্টিটা কিন্তু পেট ফ্রেন্ডলি নয়। আর দুটো খুব ভালো জিনিস এই প্রপার্টিটার হচ্ছে, প্রথম কথা ইন্টারনেট কানেক্টিভিটিটা দারুণ, মানে জিও এয়ারটেল দুটোই খুব ভালো 5G স্পিড নিচ্ছে এইরকম একটা রুরাল জায়গা হলেও। আর এখানের যেটা ইনহাউস ওয়াইফাই সেটাও খুব ভালো, মানে ওই নামকে বাঁচতে ওয়াইফাই নয়, কিন্তু যারা এখানে এসে 2 দিন থেকে কাজ করতে চাইছেন ওয়াইফাই এর কিন্তু স্ট্রেংথ নিয়ে আশা করি কোনো প্রবলেম হবে না। ডাইনিং এরিয়া চলুন দেখি। এইটা ডাইনিং এরিয়া, এরকম কিছুটা সুন্দর। ডাইনিং এরিয়ার ভিতরের সাজসজ্জাটা আমাকে ভীষণভাবে আপিল করেছিল। এখানের খাবারও একদম সেই জামাই ষষ্ঠীর খাবারের মতো, 2-3 রকম তরকারি, সালাড, ভাজা, চিকেন, আর ওরা মাঝে মাঝে এসে ঘি দিয়ে যাচ্ছিল। তারপর শেষ পাতে আমরা পায়েসও পেয়েছি। আর সবটাই হচ্ছে টেবিলে সার্ভ করবার মতো একটা ব্যাপার। আর আপনারা যতবার যে জিনিসটা চাইবেন ততবারই কিন্তু এনে দিচ্ছে। এমন নয় যে আপনাদের বরাদ্দ 2-3 টুকরো মাংস আপনি আর একটা এক্সট্রা পিস চাইলে দেবে না, কি ভাতের লিমিটেড পোর্শন, কোনোটাই সেরকম নয়। সবকটাই কিন্তু বারবার রিপিট করা হচ্ছিল এবং সমস্তটা দায়ভার ওনারা নিয়েছিল এবং খাবারের স্বাদও দারুণ লেগেছিল।
খাওয়া দাওয়া হলো। সত্যি বলতে যে এত রকম পদ আর যা যত্ন করে খাওয়াচ্ছে, মানে সে কোনো হোটেলের কম নয়। এমনকি ঘি, আচার, সমস্ত কিছু, শেষ পাতে আবার হাতে বানানো পায়েস। এখানে যিনি কুক, তার হাতের রান্না বেশ ভালো। এখানে অন্য যে তাকদা হেরিটেজ বাংলোগুলো আছে সবই কিন্তু প্রক্সিমিটিতে, মানে এটা যেরকম 10 এর পাশে 9, 12 এগুলো কাছাকাছি আছে। সবকটাই যে ট্যুরিজম পারপাসে রেন্টেড আউট হয় তা নয়, তবে আপনারা পায়ে হেঁটে দেখতে পারেন। আমি স্বর্ণদ্বীপকে দেখাতে বলবো, মানে এই যে আমরা যত ওপরের দিকে যাবেন আপনারা ইভেনচুয়ালি তাকদার মার্কেটের দিকে গিয়ে পৌঁছবেন। সিঁড়ি আছে, আমাদেরও নিজেদের ইচ্ছে আছে একবার পায়ে হেঁটে ঘুরে দেখা। এখানে সেই সময় কিছু মানে আর্মির পুরনো ব্যারাক ট্যারাক রুইন্স অনেক আছে। এই জিনিসটা, এই প্রপার্টিটা ইটসেলফ কিন্তু আপনি শুধু খাবার দাবারের জন্যই একটা দিন এসে থেকে যেতে পারেন। 1000 টাকা খাবারের জন্য দিলে আপনাদের কিন্তু গায়ে লাগবে না। আমরা আসার পর থেকে আশপাশটা এত কুয়াশাচ্ছন্ন ছিল, ঠিক কি দেখতে পাচ্ছি সেটাই ক্লিয়ার ছিল না, শুধু এই পাইন গাছগুলো একটু একটু দেখা যাচ্ছিল। তবে এখন সন্ধ্যা নেমে আসছে ধীরে ধীরে, এক পশলা বৃষ্টি হয়েছে, তার দরুন আশপাশের মেঘ অনেকটা কেটে গেছে। নিচে দেখুন, আমরা এখন এই প্রাইমারি হেলথ সেন্টার বা রুরাল হসপিটাল যেটা, সেটা পরিষ্কার দেখা যাচ্ছে। এই দূরে কিছু ভ্যালি চোখে পড়ছে। আমরা এই যে দিকটা তাকিয়ে আছি এটা হচ্ছে সাউথ, আর আমাদের পিছনে মানে এই কটেজগুলোর পিছন দিকটা হচ্ছে মোটামুটি এই কর্নারের দিকটা হচ্ছে কিন্তু এমন একটা দিক যেখানে কাঞ্চনজঙ্ঘা অবস্থিত। এই দিকটা গোটাটাই সাউথ। সাউথের দিকের এই কিছু পাহাড়, ভ্যালি, এগুলো দারুণভাবে দেখা যাচ্ছে। এখন মেঘ কেটে যাওয়ার পরে একটা অন্যরকম কিন্তু সৌন্দর্য আমরা উপভোগ করছি এই তাকদা হেরিটেজ বাংলো থেকে। গোটা জার্নিটায় একদম শেষ লগ্নে এসে বলতে পারি কিছুটা ঠান্ডা লাগছে। এখানে এতটা মেঘ আর কুয়াশা না, তার দরুন এখানে বেশ একটা ঠান্ডা ঠান্ডা ভাব আছে। আমাদের গোটা জার্নিটাতে এবার সত্যি কথা বলতে জোর করে জ্যাকেট আর সোয়েটার পরতে হয়েছে, কোথাওই ঠান্ডার কিছু চিহ্নই ছিল না। তবে এখানে কিন্তু ঘরের ভিতরটা স্পেশালি, যেহেতু একটু পুরনো ঘর আর কি, বুঝতেই পারছেন একটু ড্যাম্প টাইপের, ওই জন্য একটু ঠান্ডা ঠান্ডা কিন্তু লাগছে। আর স্পেশালি বিকেল নেমে যাওয়ার পরে তো মনে হচ্ছে এটা ভালো মোটা জ্যাকেট হলে ভালোই হয়, খারাপ নয়। সন্ধ্যা নেমে যাওয়ার পর তাকদা হেরিটেজ বাংলো নাম্বার 10-এর বিউটিটা আবার একদম অন্যরকম। প্রচুর লাইটস আছে এই কমন এরিয়া এবং লবিটাকে ঘিরে। বিকেলের সময়টা একদম ধরুন সন্ধ্যে 6টা থেকে 10টা সমস্ত লাইট ওনারা জ্বালিয়ে দেয় এবং মোটামুটি 5:30, 6টা বাজলেই কিন্তু চলে আসে অর্ডার করা চিকেন পকোড়া এবং কফি। এটা সমস্তটাই ওই 1000 টাকা পার পারসন যে খরচটা আপনাদের থেকে নেওয়া হচ্ছে তার মধ্যেই ধরা। যারা চিকেন নিতে চান না, ভেজ আইটেম চান, সেটাও পেয়ে যাবেন। কফির বদলে কিন্তু আপনারা চাও নিতে পারেন, সমস্তটাই ওই রেটটার মধ্যেই ধরা। এবার ডিনার করতে, এখানে ডিনার মোটামুটি 9টার মধ্যেই রেডি হয়ে যায়। ডিপেন্ডিং আপন আপনারা কি অর্ডার করেছেন, ওনারা কিন্তু আবার ডাইনিং এরিয়াতেই সেটা আপনাদের সার্ভ করে দিতে পারবে। সেদিন রাতে যেহেতু আমরা চাইনিজ মেনুর জন্য অপ্ট করেছিলাম, তাই স্টার্টারে দিয়েছিলেন ওনারা একটা স্যুপ, আর মেন কোর্সে ছিল হচ্ছে একটা এগ ফ্রাইড রাইস আর সঙ্গে চিকেন মাঞ্চুরিয়ান। এর বাদেও কিন্তু মানে আমরা যেটা এক্সপেক্ট করিনি সেটা পেয়ে খুব ভালো লেগেছিল, সেটা হচ্ছে শেষ পাতে ওনারা দিয়েছিলেন কাস্টার্ড, যেটারও স্বাদ খুব ভালো ছিল। তবে হ্যাঁ, সত্যি কথা বলতেই এটা আমরা কলকাতায় যে মানের চাইনিজ খাই ততটাও ভালো নয়। এখানে এনাদের যেটা 1000 টাকার মিল প্যাকেজ ছিল কালকেই বলছিলাম, তাতে কিন্তু ওনারা মর্নিং টিটা আলাদা করে দিচ্ছেন। মানে ব্রেকফাস্টের সঙ্গেই নিতে হবে এমন নয়, যদি চান সকালে ঘুম থেকে উঠে গরম গরম চা বা কফি খাবেন, ওনাদের বললে কিন্তু সেই ব্যবস্থাটা ওনারা করে দিচ্ছে। এখানের যিনি কুক, তার মোটামুটি সমস্ত রান্নাই ভালো খেলাম এবং এমন এমন সব খাবার খেলাম যা একদমই হোমস্টের মতো নয়, আশাও করা যায় না। তবে এটা সত্যিই যে কালকে রাত্রিরে কম্পারেটিভলি যে চাইনিজ মেনুগুলো ছিল বা চাইনিজ খাবারগুলো ছিল সেগুলো আমার অতটা ভালো লাগেনি। সেটা আমার ব্যক্তিগত চয়েস বলতে পারেন, হয়তো সেটা একটু বেশি আশা করা উত্তরবঙ্গে এসে। তবে এখানের যেগুলো সাধারণ, আমরা ধরুন সকালে যে ভাত, বিভিন্ন তরকারি, ভাজা, ডাল, তারপর অন্য যে কারি আইটেমসগুলো ছিল সেগুলো কিন্তু অসাধারণ। রাত্রিরে আমরা কাস্টার্ডটাও খুব ভালো খেয়েছি, দুপুরে একটা পায়েস জাতীয় আইটেম দিয়েছিল। সব মিলিয়ে কিন্তু কুকের প্রশংসা করতে হয়। ব্রেকফাস্টে যেমনটা বলেছিলাম, আমি স্পেসিফিক্যালি লুচি এবং সবজির জন্য বলেছিলাম। এর বাদে কিন্তু যারা ব্রেড বাটার টোস্ট বা জ্যাম দিয়ে পাউরুটি খেতে চান, সঙ্গে ফল চান, সেটারও কিন্তু ব্যবস্থাপনা এখানে ছিল এবং খাবারের স্বাদ ওভারঅল ভালো। সবথেকে ভালো ব্যাপার যেটা, সব জিনিস ফ্রেশ বানিয়ে গরম গরম ওনারা কিন্তু সার্ভ করেছিলেন থ্রু আউট আওয়ার ট্রিপ।
আচ্ছা, এই তো গেল আপনাদের তাকদা হেরিটেজ বাংলোয় থাকলে কি পাবেন, কি ভালো কি খারাপ তার একটা আন্দাজ। আমি এখনও কিন্তু তাকদা হেরিটেজ বাংলো রিলেটেড ভিডিওটা শেষ করিনি, একটা অন্য কিছু বলার বাকি আছে। তবে আপনারা যারা এখানে থাকছেন শুধু তো থাকবার জন্য যাবেন না, তার আশপাশে দেখবেন কি সেটা চট করে একটু বলে দিই। এই যে তাকদার হেরিটেজ বাংলো নাম্বার 10, তার কিছু দূর গেলেই, এই আধ ঘন্টা দূর গেলেই কিন্তু অপূর্ব কিছু চা বাগান আপনারা দেখতে পারবেন। তার মধ্যে 3টে মেজর চা বাগান আছে, একটা রাংলি অটের চা বাগান, একটা গেইল টি গার্ডেন, আর একটা হচ্ছে তিস্তা ভ্যালির চা মানে চায়ের বাগান বা টি গার্ডেন যাই বলে থাকুন না কেন। সেগুলো আপনারা কিন্তু অনায়াসে একটা ডে ট্রিপ বা সাইট সিইং হিসেবে করে নিতে পারেন, খুব ভালো লাগবে। শান্ত নিরিবিলি ঠান্ডা পরিবেশ, এবং এখান থেকে কিন্তু এই ওপরের ভিউ পয়েন্টগুলো থেকে তিস্তা নদীও দেখা যায়। এবং এই রাস্তা বরাবরই কিন্তু সেদিন আমরা আবার এনজেপিও নেমেছিলাম। তাকদা হেরিটেজ বাংলো থেকে মোটামুটি 2.5 ঘন্টা লেগেছিল। আপনারা যারা সেটা চান না, আপনারা কিন্তু মূল দার্জিলিং টাউনে যেতে পারেন। সকাল সকাল একদম বেরিয়ে যাবেন 8টা সাড়ে 8টা নাগাদ, সেখানে গিয়ে ব্রেকফাস্ট করতে পারেন, লাঞ্চ সারতে পারেন গ্লেনারিজ বা কেভেন্টার্সে, এবং সারাদিন সেখানে ঘুরে মার্কেটিং কমপ্লিট করে আবার ফিরে আসতে পারেন তাকদা হেরিটেজ বাংলো নাম্বার 10-এ। এর বাদেও আর একটা রুট আছে যেটাও ইকুয়ালি প্রক্সিমাল এবং করলে ভালো লাগবে। সেটা হচ্ছে যদি আপনারা লামাহাটা ইকো পার্ক, 3 চুলের ওখানের গুম্বাদারা ভিউ পয়েন্ট দেখেন এবং লাভার্স মিট ভিউ পয়েন্ট দেখে পেশকের চা বাগান দেখে ফিরে আসেন। এই এতগুলো হাতছানি কিন্তু আছে আপনারা তাকদা হেরিটেজ বাংলো নাম্বার 10-এ থাকলে। যেটা আপনাদের ইচ্ছে বা যেটা সব থেকে মানে আপনাদের সুবিধে মনে হয় সেটা করতে পারেন। সব থেকে ভালো হচ্ছে 2 দিন যদি কোনো সাইট সিইং না করেন, একদম রিল্যাক্সে কাটান, সেটা বোধহয় সব থেকে ভালো অপশান। কারণ এই জায়গাগুলো আশা করি আপনারা যারা উত্তরবঙ্গে এসছেন অনেকবারই ঘুরেছেন, আলাদা করে হয়তো দেখবার মতো কিছু নেই। আজকে হচ্ছে 17ই জুন, আমাদের এবার উত্তরবঙ্গের ভ্রমণের শেষ দিন। আমরা সত্যি কথাই আক্ষরিক অর্থে এখন দাঁড়িয়ে আছি দ্য ল্যান্ড অফ মিস্ট, যাকে বলা হয় তাকদা। এখানে না বেশিরভাগ সময় ওয়েদারটা এরকম থাকে। কালকে বিকেলে ঘন্টা 2-এর জন্য ভিজিবিলিটিটা কিছুটা এসছিল, বাকি সারাটা দিনই এরকম। আর এখানে যে খুব বৃষ্টি হচ্ছে তা নয়, জানেন, এই মিস্ট এবং ফগের জন্য সারাক্ষণ একটা স্যাঁতস্যাঁতে আবহাওয়া। শুনছিলাম সেই সময় ব্রিটিশাররাও এই জায়গাগুলোকে বেছে নিয়েছিল আর কি, কারণ হচ্ছে এখানে যদি ব্যারাক্স বা এরকম মানে ক্যান্টনমেন্ট বানিয়ে থাকেন, এই মানে ন্যাচারাল একটা এই ফগের জন্য মানে শত্রুপক্ষ আপনার মুভমেন্টটা ট্র্যাক করতে পারবে না ইজিলি। সবসময় তো এরকম ক্লাউডি আর ওভারকাস্ট এখানে। যাই হোক, এখানে মোটের ওপর থাকার অভিজ্ঞতা বেশ পজিটিভ, খাবার দাবারও ভালোই ছিল, খুব একটা কিছু কমপ্লেন্টের জায়গা নেই। তবে হ্যাঁ, এটা সত্যি কথা বলে রাখা ভালো যে এখানে যখন আসবেন পারলে একটা গ্রুপে আসবেন, কারণ সন্ধে নেমে যাওয়ার পরে কিন্তু এখানটা বেশ নিরিবিলি হয়ে যায় এবং আমার মতো যারা একটু ভীতু লোক তাদের হালকা গা ছমছম করতে পারে। শুধু 2 জন যদি ওরকম একটা বড় সাইজের বাংলোর মধ্যে থাকেন, সেটা জানি না কতটা ভালো লাগবে, মানে একটু বেশি বড় ঘরগুলো। যদি একটা বড় দল থাকেন, অ্যাটলিস্ট 3 জন 4 জন তবুও ভালো আর কি। আমাদের যে জন্য খুব একটা অসুবিধা হয়নি। তবে 2 জন এসে একদম থাকলেন, তাহলে একটু মনে সাহস নিয়ে আসতে হবে আর কি। সেদিন নামবার পথে কিন্তু আমরা NH10 হয়ে নেমেছিলাম। আপনাদের অনেকের মনেই হয়তো প্রশ্ন আছে যে এই অতি ভারী বৃষ্টি এবং বন্যা পরিস্থিতির পর NH10কে আমরা কি চোখে দেখলাম। যেটুকু অংশ আমরা কভার করেছি সেখানে কি পেলাম চলুন চট করে একটু দেখিয়ে দিই। আমরা আজকে তাকদা থেকে নামবার সময় NH10 হয়েই আসছি। আজকে দেখছি সিকিমের দিকের গাড়ি বা কালিম্পংয়ের দিকের গাড়ি কিন্তু এদিকে অনেকেই যাচ্ছে। যারা তাকদা বা শিটং এখন উঠবেন ভাবছেন, মানে এখন বলতে আমি বলছি এই 17ই জুন নাগাদ, সেই রাস্তায় কিন্তু মোটামুটি নর্মাল, আমার কোথাও কিছু অস্বাভাবিকতা চোখে পড়ছে না। তবে তিস্তার জলের স্তর যে কতটা উঁচু দিয়ে বইছে সেটা সামনে তাকালেই বুঝতে পারবেন। আমরা আছি এটা তিস্তা রিভার ভিউ পয়েন্টে, চলুন দেখাই সামনে কি দেখতে পাচ্ছি। এই হচ্ছে তিস্তার ভয়াবহ রূপ। ওই কোনাটা দেখলেই বুঝতে পারবেন, ওদিক দিয়ে একটা নিচে নামবার রাস্তা ছিল, ওই সব কিন্তু সাবমার্জ। আর এই তিস্তা বরাবর যে ধরুন সাইডের জায়গা, সব জায়গায় কিন্তু জলের যে স্তর বা জলের যে লেভেল সেটা বিপদসীমার থেকে অনেকটা উঁচুতে। এখান থেকে আমরা যেখানে আছি, এখান থেকে শিলিগুড়ি ধরুন না আরো এক ঘন্টা 15 মিনিট, সেবক আর কিলোমিটার 8 নয়। কিন্তু এই জায়গাতেই তিস্তার যা রূপ, এটুকু বোঝাই যাচ্ছে যে সামনে তিস্তা বাজারে গেলে কি অবস্থা হতে পারে তিস্তার, যেখানে একদম রাস্তার পাশ দিয়ে বয়। এখানে তো ধরুন আমাদের সঙ্গে একটা কনসিডারেবল ডিস্টেন্স আছে,
কিন্তু যখন তিস্তা বাজারের দিকে পৌঁছয় এবং স্পেশালি মানে সিকিম ওয়েস্ট বেঙ্গলের বর্ডারের দিকটা, সেই জায়গাগুলো কিন্তু সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত এখন। কথায় একটা বলে না, যার শেষ ভালো তার সবটা ভালো, তবে এই শেষটা কিন্তু আমাদের একদমই ভালো কাটেনি। আমরা সেদিন হোটেল থেকে চেক আউট করে এনজেপি যখন রওনা হচ্ছি, তখনই কিন্তু এই দুঃসংবাদটা অলরেডি আমাদের কানে এসছে যে আমাদের বহু সহনাগরিককে আমরা হারিয়েছি সেই মর্মান্তিক রেল দুর্ঘটনায়, যা ঘটেছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে। আমরা সেদিন নামবার সময় কিন্তু অনেকটাই চিন্তিত ছিলাম এবং সে কারণেই কিন্তু সেদিন আর অন্য কোথাও থামার কোনো সিদ্ধান্ত নিইনি বা সাইট সিইং তো একেবারেই হয়নি। এখন দাঁড়িয়ে আছি হচ্ছে এনজেপি স্টেশনের ওভারব্রিজে। এমন একটা ঘটনা ঘটে গেছে যেটা বোধহয় সারা পশ্চিমবাংলা এবং দেশের মানুষকে নাড়া দিয়েছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যে ট্রেনের দুর্ঘটনা, সেই দিনকেই কিন্তু আমরা এই এনজেপি থেকে আবার হাওড়া ফিরছি। খুবই খারাপ একটা পরিস্থিতি আর কি। প্রত্যেকটি ট্রেন ডাইভার্টেড, আলুয়াবাড়ি, নকশালবাড়ি, বাগডোগরা, শিলিগুড়ি হয়ে এনজেপি ঢুকছে এবং এনজেপি থেকে ছাড়ছে। আমার আশপাশে একটু ঘুরিয়ে দেখাবো, বুঝতে পারবেন কত মানুষ অপেক্ষা করছেন এই এনজেপি স্টেশন থেকে নিজেদের ট্রেন ধরবেন বলে। ভলভো বাসের অপারেটররা এটার সুযোগ নিচ্ছেন। যে বাসের ভাড়া 1200-1500 থাকে, সেগুলো 4500-5000 টাকা অবধি চাইছেন। প্লেনের ফেয়ার আজকে এবং কালকে 10,000-9,000 টাকার নিচে একটা প্লেনেরও কোনো ফেয়ার নেই। আপনাদের মানে এই রকম যে অবস্থা হবে সত্যিই বোধহয় আমরা কেউ ভাবিনি। বন্যা, ধস, অতিবৃষ্টি এইসবকে কাটিয়ে পর্যটকরা এলেন, তারপর ভাবুন ফিরতি পথে এরকম আর এক বিপর্যয়। সব মিলিয়ে যেন উত্তরবঙ্গ এখন মানে পর্যদুস্ত। আগামী দিনে অ্যাটলিস্ট আপনারা যারা আসবেন অনেক কিছু ভেবে চিনতে দেখবার আছে। মানে উত্তরবঙ্গে হয়তো এখন ওয়েদার অনেক বেটার, বৃষ্টির সেই সম্ভাবনা বা বৃষ্টির সেই ভ্রুকুটি অনেকটা কেটে গেছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু এই রেল দুর্ঘটনার জন্য আগামী অনেকগুলো দিন এই রুটের ট্রেন কিন্তু ডাইভার্টেড থাকবে বা লেট তো হবেই। দেখুন ওভারব্রিজে মানুষের ভিড় ঠিক করছে, সবাই যে যার মতো একটা প্লাস্টিক পেতেও বসে আছে। এখন ধরুন ঘড়িতে বাজে 4:30। যে বন্দে ভারত এখানে ঢোকে দুপুর 1:30 নাগাদ, সেটা এখনো এসেই পৌঁছয়নি। সেই বন্দে ভারত আসবে, সেই ট্রেন আবার ক্লিনিং হবে, তারপরে ধরুন এখান থেকে আবার রওনা হবে। কখন সে ট্রেন পৌঁছবে, এতটা ডাইভার্সন হয়ে যাওয়ার দরুন মানে কি যে মানুষের হেনস্থা তা বলার কথা নয়। সেদিন আমাদের ট্রেন ইভেন্চুয়ালি এনজেপি স্টেশনে এসে পৌঁছয় হচ্ছে বিকেল 4:45 এবং লেট হওয়ার দরুন আমরা হাওড়া স্টেশনে গিয়ে পৌঁছই রাত 2 নাগাদ। আর এইভাবেই কিন্তু একদমই একটা খুব খারাপ স্মৃতি নিয়ে আমাদের এই যাত্রাটি শেষ হলো। এবারের মতো এই উত্তরবঙ্গের সিরিজকে এখানে ইতি টানলাম। ভালো থাকবেন, আসছি একটা নতুন ট্রাভেল সিরিজ নিয়ে খুব শীঘ্রই।